বন্ধুরা, এক দারোগা একজন বয়স্ক ব্যক্তিকে চড় মারল। সে জানত না যে এই ব্যক্তি কালেক্টরের বাবা। এরপর যা ঘটল তা পুরো বাজারের আত্মাকে কাঁপিয়ে দেওয়ার মতো এক মুহূর্ত ছিল। যে চড় মেরেছিল সে ভাবছিল এ তো সামান্য এক বৃদ্ধ, কিন্তু যাকে চড় মারা হয়েছিল তা ছিল সেই ছেলের সম্মান যে তার পুরো জীবন বাবার চোখে মাথা নিচু করে কাটিয়েছিল। আর যখন সেই ছেলে চুপ করে থাকল না, বরং সবার সামনে ফোন বের করে বলল, আমি ডিএম আদিত্য শর্মা বলছি, তখন বাজারের ভিড়ের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। আর সেই এক মুহূর্তে পোশাকের গর্ব সত্যের কাছে হাঁটু গেড়ে বসল। কারণ যখন বাবার সম্মানের কথা আসে তখন ছেলে অফিসার নয়, আগুন হয়ে ওঠে। সম্পূর্ণ গল্পটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কিন্তু তার আগে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার ও আপনার শহরের নাম লিখুন। দর্শকবৃন্দ, দুপুরের রোদ তার পুরো তেজ নিয়ে পৃথিবীতে নেমে এসেছিল। শহরের পুরনো বাজারেও প্রতিদিনের মতো গুঞ্জন ছিল। সবজির দোকানে দরদাম চলছিল, চায়ের দোকানে রাজনীতির আলোচনা। আর এই সব কোলাহলের মাঝে ভিড়ের মধ্যে দিয়ে ধীরে ধীরে হেঁটে আসছিলেন এক বৃদ্ধ। তার পরনে ছিল সাধারণ সাদা পাঞ্জাবি, নিচে ধুতি এবং মাথায় একটি ছোট গামছা। মুখে বয়সের ছাপ, কিন্তু হাঁটার ভঙ্গি এখনও দৃঢ়। তার নাম প্রেমচন্দ। তিনি এই শহরেই একসময় স্কুলের শিক্ষক ছিলেন। নিজের পুরো জীবন তিনি শিশুদের পড়াতে এবং সমাজকে আদর্শ শিক্ষা দিতে কাটিয়ে দিয়েছেন। আজ তিনি এসেছিলেন তার পুরনো ঘড়িটি মেরামত করাতে, আর তার সঙ্গে ছিল তার ছেলে আদিত্য, যে এখন শহর থেকে দূরে একটি জেলার ডিএম হয়ে গেছে। কিন্তু আজ সে কোনো সরকারি গাড়ি বা বিরাট বহর নিয়ে আসেনি, বরং একজন সাধারণ মানুষের মতো কেবল তার বাবাকে দেখতে এবং তার সঙ্গে কিছুটা সময় কাটাতে এসেছিল। বাবা, আজ আমাকে সেই সব দোকান দেখাও যেখান থেকে তুমি ছোটবেলায় আমাকে চকোলেট কিনে দিতে। সেই রাস্তাটাও দেখাও যেখান দিয়ে হেঁটে আমি স্কুলে যেতাম। আদিত্যর কণ্ঠে এমন আন্তরিকতা ছিল যা কোনো পদের ওপর নির্ভরশীল নয়। প্রেমচন্দ জিল চোখে ছেলেকে দেখে সেই শান্তি ফুটে উঠছিল যা একটি বাগানে ফুল ফোটার পর দেখা যায়। তারা দুজন এভাবেই হেঁটে যাচ্ছিল। কেউ তাদের চিনতে পারছিল না, কারণ আদিত্য সাধারণ পোশাকে কোনো পরিচয় ছাড়া বাজারের মাঝখানে ছিল। ঠিক তখনই ভিড়ে একটি উত্তেজনা দেখা গেল। 3টে পুলিশের বাইক প্রচণ্ড শব্দ করতে করতে বাজারে ঢুকল। প্রতিটি বাইকে 2জন করে পুলিশ, হেলমেটে মুখ ঢাকা, চোখে রাগ এবং হাতে চকচকে লাঠি। সবাই লাইনে দাঁড়াও, দোকান গুটিয়ে নাও, ওপর থেকে হুকুম এসেছে, সাহেব আসছেন। ভয়ে লোকজন তাদের দোকানপাট গুটিয়ে নিতে লাগল। ভিড় ছত্রভঙ্গ হয়ে গেল। একজন বৃদ্ধা মহিলাকে ধাক্কা দেওয়া হলো। একজন যুবককে চড় মারা হলো কারণ সে তার মোবাইল দিয়ে ভিডিও করছিল। যখন অফিসাররা আসবেন তখন চারপাশ পরিষ্কার থাকা চাই, কোনো ঝামেলা নয়, সব খালি হয়ে যাওয়া উচিত, একজন দারোগা চিৎকার করে বলল। তার নাম ছিল বিক্রম সিং। এই এলাকায় সে তার অহংকার আর দাপটের জন্য কুখ্যাত ছিল। কেউ জানত না কোন অফিসার আসছেন বা কি হতে চলেছে, কিন্তু সবাই ভয় পেয়েছিল, কারণ এই দৃশ্য প্রতিদিন পুনরাবৃত্তি হতো। আদিত্য এই সব দেখছিল। তার চোখ থেকে সেই হাসি উধাও হয়ে গিয়েছিল। যে বাজারে তার বাবা তার জীবন কাটিয়েছেন, আজ সেখানেই একজন পুলিশওয়ালা এমনভাবে মানুষকে ভয় দেখাচ্ছে যেন তারা কারোর মালিক। তারপর যা ঘটল তা আদিত্য কোনোদিন ভুলতে পারেনি। দারোগা বিক্রমের চোখ পড়ল প্রেমচন্দ জির ওপর, যিনি একটি দোকানের পাশে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য দেয়ালের উপর ভর দিয়েছিলেন। এই বুড়ো, এখানে দাঁড়িয়ে আছিস কেন? এখান থেকে ভাগ, উঠিয়ে নিয়ে যাব নাকি? প্রেমচন্দজি বললেন, বাবা, আমি শুধু ক্লান্ত হয়ে গেছি, 2 মিনিট বসতে দাও। বিক্রম গর্জে উঠল, তোর মতো লোকেরাই ভিলে জমায়, তোকে আজ আমি ভদ্রতা শেখাব। এবং তারপর একটি প্রচণ্ড চড় পড়ল, থাপ। যেন পুরো বাজারের শব্দ সেখানেই থেমে গেল। কোনো চা উথলে উঠল না, কোনো সবজি মাপা হলো না। প্রতিটি দোকানের শাটার সেখানেই আটকে রইল। আদিত্য সেখানেই দাঁড়িয়ে রইল। তার চোখ বন্ধ ছিল, কিন্তু কানে সেই চড় বাজছিল, যেন তা শুধু তার বাবার গালে নয়, তার আত্মসম্মানেও পড়েছে। কয়েক সেকেন্ড পার হয়ে গেল। তারপর সে চোখ খুলল। নিঃশব্দে মোবাইল বের করে একটি নম্বর ডায়াল করল। আমি আদিত্য শর্মা বলছি, ডিএম সোমগড় জেলা। এক্ষুনি মুখ্যবাজার চৌকির দারোগা বিক্রম সিং এবং তার পুরো দলকে সাসপেন্ড করা হোক এবং এসপি সাহেবকে অবিলম্বে আমার কাছে পাঠানো হোক। ফোন রেখে আদিত্য তার বাবার কাছে গেল। তাকে ধরে তুলল, পাশের দোকানের একটি টুলের ওপর বসালো। বাজারের প্রতিটি চোখ এখন তার দিকে তাকিয়েছিল। কেউ বুঝতে পারছিল না এই লোকটি কে, যার একটা ডাকে পুরো সিস্টেমের বাতাস পাল্টে গেল। দারোগা বিক্রম টলতে টলতে বলল, তুই কে রে? আদিত্য শান্তভাবে বলল, আমি সেই যাকে তুমি একজন সাধারণ মানুষ ভেবেছিলে,
আর আমি সেই যে এখন এই সিস্টেমকে তার আসল চেহারা দেখাতে এসেছে। আমি এই জেলার ডিএম, আর তুমি আমার বাবাকে মেরেছ। এখন তোমার জন্য শুধু একটি রাস্তা বাকি আছে, আইনের হাতে ধরা পড়া। মাত্র কয়েক মিনিটের মধ্যেই অতিরিক্ত এসপি সাহেব ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন। আদিত্য তাকে মোবাইলে সেই ভিডিওটি দেখালো, যেখানে প্রতিটি সেকেন্ড রেকর্ড করা ছিল। একজন বৃদ্ধা মহিলাকে ধাক্কা দেওয়া, একজন যুবককে চড় মারা, দোকানদারদের উপরে জোর জুলুম, এবং তারপর একজন বৃদ্ধ শিক্ষককে সবার সামনে অপমান করা সেই চড়। এসপি কিছুই বললেন না, কেবল চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন, কারণ আদিত্য এখন শুধু একজন অফিসার ছিল না, সে এখন পুরো জেলার বিবেক হয়ে উঠেছিল। সেই মুহূর্তেই দারোগা বিক্রম এবং তার পুরো দলকে ঘটনাস্থলেই সাসপেন্ড করা হলো এবং জিপে তুলে থানায় নিয়ে যাওয়া হলো। বাজারের ভিড়, যা এতক্ষণ ভয়ে গুটিয়েছিল, ধীরে ধীরে হাততালি দিতে শুরু করল। কেউ আস্তে করে বলল, সাহেব তো সত্যি আমাদের মতো। কারো চোখে স্বস্তি ছিল, কারো মুখে আশা, যেন বহু বছর পর বাজার সুবিচারের মুখ দেখেছিল। আদিত্য তার বাবার হাত ধরল, ধীরে ধীরে জিজ্ঞাসা করল, ঠিক আছো তো বাবা? প্রেমচাঁদ জিয়ের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু ঠোঁটে কেবল একটি কথা ছিল, বাপ, আজ তুই আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা পাশ করেছিস। সেই রাতে আদিত্য তার অফিসে গেল না, বরং সরাসরি তার সরকারি বাসভবনে চলে গেল। ঘর অন্ধকার ছিল, কিন্তু তার চোখে এখন একটি নতুন আলো ছিল। সে একটি পুরনো ফাইল বের করল, জনতার অভিযোগ, যেখানে প্রতিটি থানা, প্রতিটি চৌকি এবং প্রতিটি পুলিশের বিরুদ্ধে আসা অভিযোগপত্রগুলি নথিভুক্ত ছিল। কোথাও ঘুষের অভিযোগ, কোথাও মারধর এবং অবৈধ গ্রেপ্তারের খবর, আবার কোথাও গোপনে রাতে লোকজনকে তুলে নিয়ে যাওয়ার খবর। আদিত্য জানত, এটি কেবল একটি চড়ের জবাব নয়, এটি সেই ব্যবস্থার শুদ্ধিকরণ যা মানুষের বিশ্বাস ভেঙে দিয়েছে। পরের দিন সকালে আদিত্য পোশাক পরল না, গাড়ি ডাকল না, সুরক্ষা নিল না, কেবল একটি জিন্স পরল, একটি পাঞ্জাবি গায়ে দিল এবং একটি পুরনো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। গন্তব্য ছিল সুরজপুর থানা। এখানকার অভিযোগ সবচেয়ে বেশি ছিল। লোকজন থানায় যেতে ভয় পেত, কারণ সেখানে ন্যায় বিচার নয়, হুমকি মিলত। আদিত্য চুপচাপ থানায় পৌঁছল। একজন সিপাই জিজ্ঞাসা করল, কে আপনি? সে হেসে বলল, শুধু একজন সাধারণ মানুষ যে দেখতে এসেছে এখানে কি হচ্ছে। থানার পেছনের একটি ঘরে 4 জন যুবককে আটকে রাখা হয়েছিল। আদিত্য জিজ্ঞাসা করল, তাদের অপরাধ কি? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলল, স্যার, এরা মদ খেয়ে গালাগালি করছিল। এফআইআর আর মেডিকেল রিপোর্ট এখনই তৈরি করতে যাচ্ছিলাম। আদিত্য যুবকদের সঙ্গে কথা বলল, জানতে পারল যে তারা কেবল একটি ঠেলাগাড়ির পাশে বসে খাবার খাচ্ছিল, কেউই মদ খায়নি, কোনো প্রমাণ ছিল না। সঙ্গে সঙ্গেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাসপেন্ড করা হলো এবং সব যুবককে মেডিকেল পরীক্ষার পর মুক্তি দেওয়ার আদেশ দেওয়া হলো। এটি কেবল একদিনের ঘটনা ছিল না। 3 দিন ধরে আদিত্য প্রতিটি থানা এবং প্রতিটি চৌকি নিজে গিয়ে পরিদর্শন করতে থাকল। সে যে কোনো সময়, যে কোনো জায়গায় পৌঁছে যেত, কোনো পোশাক বা পরিচয় ছাড়াই, শুধু একজন সাধারণ মানুষ হয়ে। আর প্রতিবারই সত্য সামনে চলে আসত। কোথাও নির্দোষ যুবককে আটকে রাখা হয়েছিল, কোথাও ঘুষে টাকা উদ্ধার করা হয়েছিল, কোথাও অভিযোগই নথিভুক্ত করা হয়নি। এখন পুরো শহর একটি নামে মুখরিত হয়ে উঠল, আদিত্য শর্মা। লোকজন বলতে লাগল, এখন পুলিশও ভয় পায়, এখন সিস্টেম পরিবর্তন হচ্ছে। কিন্তু যেখানে জনগণ স্বস্তি অনুভব করছিল, সেখানে কিছু উঁচু পদে থাকা লোকজন অস্থির হয়ে উঠল। সেই সব নেতা যারা থানায় তাদের সুপারিশ চলিয়েছিল, সেই সব অফিসার যারা বদলি ও পোস্টিংয়ের খেলা খেলত, আদিত্যের সততা তাদের চোখে কাঁটার মতো বিঁধছিল। এবং তারপর একদিন একটি সরকারি চিঠি এলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। ডিএম আদিত্য শর্মা কর্তৃক থানায় নেওয়া পদক্ষেপগুলির পর্যালোচনা করার জন্য একটি বিশেষ কমিটি পাঠানো হবে। কারণ দেখানো হয়েছিল অনুপযুক্ত হস্তক্ষেপ, কিন্তু আসলে এটি ছিল তাকে ভয় দেখানো বা বদলি করার একটা চাপ। আদিত্য চিঠিটি পড়ল, হাসল এবং টেবিলে রেখে দিল। সন্ধ্যায় তার বাবা দেখা করতে এলেন এবং চায়ের কাপে চিনি মেশাতে মেশাতে বললেন, বাবা, ভয় পাচ্ছিস না তো? আদিত্য এক মুহূর্ত না ভেবে বলল, বাবা, যখন একজন মানুষ সত্যের সাথে দাঁড়ায়, তখন ভয়ও তার সামনে এসে স্যালুট করে। বাবা তার মাথায় হাত রাখলেন, কিন্তু আদিত্য জানত যে এখন লড়াই আরও বড় হতে চলেছে। রাত প্রায় 10টা। আদিত্য তার ঘরের আলো নিভিয়ে দিল, তারপর পুরনো পোশাক পরল, হালকা দাড়িওয়ালা মেকআপ করল এবং মাথায় একটি টুপি পরল। ড্রাইভার ও সিকিউরিটি গার্ডকে বলল, আজ তোমরা ছুটি নাও, এবং নিজে গাড়ি চালিয়ে
সেই জায়গার দিকে বেরিয়ে পড়ল যেখানে সবচেয়ে বেশি অন্ধকার ছিল, আম্বেদকর কলোনি। এই কলোনিটি শহরের বাইরের প্রান্তে ছিল, যেখানে রাস্তাগুলো ভাঙা, গলিগুলোতে আলো নেই এবং মানুষের আশাগুলোও যেন কোথাও শেষ হয়ে গেছে। আদিত্য একটি ছোট চায়ের দোকানে থামল। দোকানদার প্রায় 50 বছর বয়সী, রোগা একটি মানুষ ছিল, যার মুখে ক্লান্তির চেয়ে অসহায়ত্ব বেশি ছিল। ভাই সাহেব, এখানে কি রাতে পুলিশ আসে? আদিত্য স্বাভাবিক স্বরে জিজ্ঞাসা করল। দোকানদার একবার মনোযোগ দিয়ে দেখল, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, আসে, আর যখন আসে তখন কোনো ছেলে আর বাড়ি ফেরে না। কখনো কাউকে তুলে নিয়ে যায়, তো কখনো মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়। অভিযোগ করেন না কেন? কোথায় করব বাবুজি, গরিবের কথা কে শোনে? থানায় গেলে হুমকি দেওয়া হয়। আমাদের কেবল বেঁচে থাকার অনুমতি চাই, সুবিচারের আশা তো ছেড়ে দিয়েছি। আদিত্য পকেট থেকে একটি ভিজিটিং কার্ড বের করল এবং ধীরে ধীরে বাড়িয়ে দিয়ে বলল, যদি কখনো কিছু হয় তবে এই নম্বরে ফোন করবেন। আমার নাম আদিত্য শর্মা, আমি এই জেলার ডিএম। দোকানদার চমকে গেল, তার হাত কাঁপতে লাগল। সে বলল, তাহলে আপনিই সেই মানুষ যাদের কথা এখন লোকজন ফিসফিস করে নয়, গর্বের সাথে বলে। আদিত্য হাসল। ঠিক তখনই একটি জিপ কলোনির মোড়ে এসে থামল। 4 জন পুলিশ নামল, আর সঙ্গে ছিল দারোগা রাজেশ কুমার। তার নাম আগে থেকেই কুখ্যাত ছিল। তারা একটি বাড়ির দরজা পিটাতে শুরু করল। খোল, গাঁজা খাচ্ছিলি নাকি রে? চল থানায়। বাড়ি থেকে 2 জন যুবককে টেনে বের করা হলো। ভেতর থেকে মহিলাদের কান্নার আওয়াজ এবং শিশুদের চিৎকার শোনা যেতে লাগল। আদিত্য চুপচাপ সব দেখছিল। তারপর সে সঙ্গে সঙ্গেই ফোন করল, নিখিল ভার্মা, এক্ষুনি আম্বেদকর কলোনিতে পৌঁছাও। এখানে অবৈধ গ্রেপ্তার হচ্ছে এবং ভিডিও চালু রাখবে। এবং সে এগিয়ে গেল। ভিড় সরিয়ে বলল, থামো। দারোগা চমকে গেল, তুই কে রে? আদিত্য টুপি খুলে বলল, আমি সেই যাকে তোমরা একজন সাধারণ মানুষ ভাবছ, কিন্তু এখন আমি তোমাদের আইনের সামনে সাক্ষী হয়ে দাঁড়িয়েছি। ইতিমধ্যে নিখিল ভার্মা জিপ থেকে নেমে এসেছিলেন। তিনি বললেন, যুবকদের ছেড়ে দিন এবং আপনাদের পরিচয়পত্র দেখান। আমি আদিত্য শর্মাই এসএসজি। রাজেশ বুঝতে পারল যে এখন পরিস্থিতি তার হাত থেকে বেরিয়ে গেছে। আদিত্য বলল, আমি এই জেলার ডিএম এবং এখন এই সমস্ত কিছু প্রমাণ হয়ে গেছে। এখন আপনার বিরুদ্ধে মামলা হবে এবং আপনার সাসপেনশন এখনই এই মুহূর্তে হবে। সেই রাতে আম্বেদকর কলোনিতে যে সুবিচার মিলল তা পুরো শহরের ভিত কাঁপিয়ে দিল। পরের দিন পুরো শহরে শুধু একটি নাম শোনা যাচ্ছিল, আদিত্য শর্মা। লোকজন বলতে লাগল, তিনি শুধু আমাদের সুবিচার দেননি, তিনি আমাদের মানুষ হবার অনুভূতি ফিরিয়ে দিয়েছেন। কিন্তু অন্যদিকে কিছু নেতা এবং কিছু অফিসারের ঘুম উড়ে গিয়েছিল, কারণ এখন তাদের ইশারায় চলার মতো কেউ ছিল না। এবং তখনই একটি ফোন এলো জেলা প্রভারী মন্ত্রীর কাছ থেকে। আরে আদিত্যজি, আপনি তো খুব ভালো কাজ করছেন, কিন্তু একটু ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। পুলিশের মধ্যেও আমাদের কিছু লোক আছে। আদিত্যের কণ্ঠ শান্ত কিন্তু দৃঢ় ছিল। মাননীয়, আমি কেবল জনগণের সেবক। যে পোশাকে ভুল করবে সে কোনো দলের থাকবে না, আর যে সৎ, আমি তার পাশে প্রাণ দিয়ে দাঁড়াব। ফোনটি কেটে গেল এবং পরের দিন সচিবালয় থেকে একটি বিশেষ কমিটি আদিত্যকে তদন্ত করতে চলে এলো। 3 জন অফিসার এলেন, কিন্তু আদিত্য সবার সামনে সব ফাইল, সব ভিডিও ফুটেজ, সব মেডিকেল রিপোর্ট, প্রতিটি সাসপেনশনের আইনি ভিত্তি তুলে ধরল। তার চোখে সদ্য ছিল এবং তার কথায় নীরবতা, কারণ এখন আর কোনো প্রশ্ন বাকি ছিল না, কেবল হিংসা ও ষড়যন্ত্র বাকি ছিল। যাওয়ার সময় একজন সিনিয়র অফিসার বললেন, আপনি খুব সৎ, কিন্তু আপনি অনেকের চোখের বালি হয়ে গেছেন। আপনার বদলি নিশ্চিত। আদিত্য হেসে জবাব দিল, আমি প্রতিদিন বদলির জন্য প্রস্তুত থাকি, কিন্তু যেখানে থাকি সেখানে পরিবর্তন হবে, আর যেখানে যাই সেখান থেকেও আওয়াজ উঠবে। এবং 2 দিন পর আদেশ এলো, ডিএম আদিত্য শর্মাকে অবিলম্বে বদলি করা হচ্ছে। বদলি আদেশ আসার সঙ্গে সঙ্গে শহরের গতি থেমে গেল। বাজারে ব্যানার লাগানো হলো, আমাদের আদিত্য শর্মাকে ফিরিয়ে দিন। স্কুলের বাচ্চারা কালো ফিতে বেঁধে বসল। মহিলারা চুপচাপ হাতে পোস্টার নিয়ে দাঁড়াল। ছোট দোকানদাররা প্রতিবাদে দোকান বন্ধ করে দিল। এটি এখন কেবল একটি বদলি ছিল না, এটি একটি আওয়াজ হয়ে গিয়েছিল,
যা বহু বছর ধরে দমিয়ে রাখা মানুষ প্রথমবার তুলছিল। কিন্তু আদিত্য চুপ ছিল। কোনো ভাষণ নয়, কোনো প্রতিবাদ নয়, কেবল একটি শান্ত মুখ যে ফাইলপত্র গুটিয়ে নিচ্ছিল। সরকারি আলমারি থেকে একটি পুরনো ব্যাগ বের করল, সেই ব্যাগ যা সে ছাত্রজীবনে নিয়ে চলত। সেটা কাঁধে নিল এবং চেয়ার থেকে উঠে পড়ল। পাশে বসে থাকা বাবা ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, বাবা, মন খারাপ হলো? আদিত্য মাথা নিচু করে কেবল এতটুকু বলল, না বাবা, কারণ আমি কোনো চেয়ার ছাড়িনি, আমি কেবল আমার আত্মাকে অক্ষত রেখেছি। ঠিক তখনই মোবাইল বাজল। অন্য জেলার কমিশনারের ফোন ছিল। অভিনন্দন আদিত্য, তোমাকে রাজধানীতে ডাকা হয়েছে, রাজ্যের বিশেষ সচিব করা হয়েছে। এটি এক ধরনের পদোন্নতি। আদিত্য কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, ধন্যবাদ স্যার, কিন্তু আমি কি আরও একদিন থাকতে পারি? একটি অসমাপ্ত লড়াই এখনও বাকি আছে। পরের দিন সকালে আদিত্য তার আলমারি থেকে সেই বিশেষ ফাইলটি বের করল, যার উপর বড় অক্ষরে লেখা ছিল জন অভিযোগ বিশেষ ফলো আপ। সে পাতা উল্টে দেখতে লাগল, যেখানে এখনও একটি নাম অসমাপ্ত ছিল, সুরেশ যাদব, সেই দারোগার নাম যে তার বাবাকে চড় মেরেছিল, যাকে সাসপেন্ড তো করা হয়েছিল, কিন্তু ওপরের অফিসাররা তার তদন্ত ধীর করে দিয়েছিল। ফাইলগুলো চাপা দেওয়া হয়েছিল, প্রমাণগুলো দুর্বল হতে দেওয়া হয়েছিল। আদিত্য জানত, যদি সে চলে যাওয়ার আগে এই অসমাপ্ত লড়াইটি না লড়ে, তবে তার পুরো যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে। সে সেই দিনই একটি বিশেষ বৈঠক ডাকল। এএসপি, তদন্তকারী কর্মকর্তা, পাবলিক প্রসিকিউটর এবং দুজন সিনিয়র আইএএস অফিসারকে আমন্ত্রণ জানানো হলো। 3 ঘণ্টা ধরে প্রমাণপত্র উপস্থাপন করা হলো। ভিডিও ফুটেজ, সাক্ষীদের বয়ান, ডাক্তারি রিপোর্ট সবকিছু এক এক করে সামনে রাখা হলো। শেষে সবার সম্মতিতে একটি সিদ্ধান্ত নেওয়া হলো, সুরেশ যাদবকে বরখাস্ত করা হোক এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হোক। বিকাল 4টায় আদিত্য শেষ স্বাক্ষরটি করল এবং আদেশ জারি করা হলো। সেই সন্ধ্যায় যে চটটি একসময় গালে পড়েছিল, তা এখন সুবিচারের মোহর হয়ে গিয়েছিল। সুরেশ যাদবকে সেদিন গ্রেপ্তার করা হলো। আদিত্য তার বাবার সাথে আবার সেই বাজারের দিকে বেরিয়ে পড়ল, যেখানে এই সবকিছু শুরু হয়েছিল। কিন্তু এখন দৃশ্যটা বদলে গিয়েছিল। মানুষের শাড়ি ছিল, কারো হাতে ফুল, কারো চোখে অশ্রু। শিশুরা বলছিল, স্যার, আবার ফিরে আসবেন। আদিত্য চুপ ছিল। সে শুধু তার বাবার দিকে তাকাচ্ছিল। ধীরে ধীরে জিজ্ঞাসা করল, বাবা, এখন আপনি আমার সঙ্গে ভয় ছাড়া হাঁটবেন তো? প্রেমচন্দ্রজির চোখ ভরে এলো, হাত ধরে বললেন, এখন আর কিসের ভয় বাবা, তুই তো এখন এই শহরের সাহস হয়ে গেছিস। সেই ভিড়ের মধ্যেই একটি মুখ আবার দেখা গেল। সেই চায়ের দোকানদার যে একসময় তাকে চিনতে পারেনি, আজ হাতজোড় করে সামনে এসে বলল, স্যার, আপনি শুধু আমাদের সুবিচার দেননি, আপনি আমাদের মানুষ হওয়ার অনুভূতি ফিরিয়ে দিয়েছেন। আদিত্য হাসল এবং বলল, আমি শুধু আমার কর্তব্য পালন করেছি, এখন আপনাদের পালা, আওয়াজ তুলুন, অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকবেন না। রাত হয়ে গিয়েছিল, সরকারি গাড়ি প্রস্তুত ছিল, কিন্তু আদিত্য মানা করে দিল, আমি বাসে যাব, যেমন এসেছিলাম তেমন যাব। বাসস্টপে শত শত মানুষ জড়ো হয়েছিল, কেউ কাঁদছিল, কেউ ভিডিও করছিল, কিন্তু আদিত্য কেবল তার বাবার দিকে তাকাচ্ছিল, যেন চোখে জিজ্ঞাসা করছিল, আমি কি আপনাকে লজ্জিত করিনি? বাবা চোখ দিয়ে বললেন, না বাবা, তুই তো এখন এই দেশের আশা হয়ে গেছিস। বাসে বসার সময় আদিত্য পেছন ফিরে তাকালো। কোনো ভাষণ নয়, কোনো ঘোষণা নয়, কেবল চোখ বন্ধ করল এবং মাথা নত করল। কারণ সবচেয়ে বড় জয় কখনো কখনো সবচেয়ে শান্ত হয়। এবং এইভাবেই শেষ হয় একটি বাস্তব এবং অত্যন্ত আবেগপূর্ণ গল্প, যা কেবল একজন ডিএমের ছিল না, বরং প্রতিটি সাধারণ মানুষের ছিল, যে সত্যের পাশে দাঁড়ায়, যে জানে যে সততার পথ সহজ নয়, কিন্তু সে যদি চুপ থাকে, তবে আগামী প্রজন্ম কখনো কথা বলতে পারবে না। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন, যদি আপনারা সেই বাজারে থাকতেন এবং সেই চটটি আপনাদের চোখের সামনে পড়ত, তাহলে কি আপনারাও চুপ করে থাকতেন, নাকি আদিত্যের মতো একটি আওয়াজ হতেন? অনুগ্রহ করে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভারতের কি আরও আদিত্য শর্মার মতো অফিসারের প্রয়োজন? তো দর্শক, এটিই ছিল আমাদের আজকের গল্প। দর্শকবৃন্দ, আপনাদের কাছে গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল রিয়াল অ্যানিমেশন স্টোরি সাবস্ক্রাইব করুন। দর্শকবৃন্দ, দেখা হচ্ছে এমন একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ।